হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পথ প্রদর্শক। আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস 8 এর প্রথম অধ্যায়ের সেকেন্ড পর্ব। আর তোমরা তো জানোই ভূগোল মানে পৃথিবী গোল, আর এই গোল পৃথিবীতে ঝড় হয়েই থাকে। তো আজকে আর এই ঝড়ে সবাই কি হয়ে যায়, উড়ে যায়। আর আমরাও ভূগোলের প্রত্যেকটা চ্যাপ্টার ঝড়ের মতো উড়িয়ে দেবো। তো প্রথম পর্বে কিছু কিছু উড়িয়ে দিয়েছি প্রথম চ্যাপ্টারে। তো আজকে সেকেন্ড পর্ব দেখা যাক কি আছে। তো সেকেন্ড পর্বতে আমরা কি জানবো? ভূমিকম্প তরঙ্গ, অর্থাৎ যে তরঙ্গ হয় সেই সম্বন্ধে আমরা একটু জানবো। আর তার আগে আমি একটু রিভিশন দিয়ে দিই প্রথমে কি কি ছিল। প্রথমে ছিল তোমাদের, তোমরা এই চ্যাপ্টারে পড়েছো, আহ, সবার প্রথমে তোমরা পড়েছিলে যে পৃথিবী আমরা কিভাবে গর্ত করতে পারবো, কত নিচে যেতে পারবো, এবং পৃথিবী কিভাবে আমরা জানতে পারি যে পৃথিবীর নিচে কি আছে, সেগুলো আমরা জেনেছিলাম। তারপর আমরা জেনেছিলাম ম্যাগমা সম্বন্ধে, লাভা সম্বন্ধে জেনেছিলাম, এবং উষ্ণ প্রস্রবণ সম্বন্ধে আমরা জেনেছিলাম। আর যেটা তোমরা প্রথম পর্বে পেয়ে যাবে, তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা দেখে নিবে। তো আজকে আমরা জানবো ভূমিকম্প তরঙ্গ। তো সবার প্রথমে আমরা জেনে নিই তরঙ্গ মানে কি। তরঙ্গ হলো গিয়ে একটা ওয়েভ বা তরঙ্গ বা ওয়েভ বলতে পারো তোমরা। যেমন মনে করো কোনো যদি নদীর মধ্যে কোনো পাথর ফেলো, তাহলে দেখবে কিছু ওয়েভের মতো সৃষ্টি হচ্ছে। কি সৃষ্টি হচ্ছে? ওয়েভ, ঢেউ সৃষ্টি হচ্ছে। যেমন এখানে একটা পাথর ফেলানো হয়েছে, দেখবে কতগুলো ঢেউ এখানে সৃষ্টি হয়েছে। তো এটা কেন সৃষ্টি হয়েছে? কারণ একটা পাথরটা ফেলা হয়েছে, যার কারণে ঢেউ সৃষ্টি হয়েছে। তো এটাকে বলা হয় তরঙ্গ। তো তরঙ্গ শুধুমাত্র যে জলের লিকুইডের ক্ষেত্রে হবে এরকম নয়, তরঙ্গ সৃষ্টি হয় কোনো কঠিন পদার্থের ক্ষেত্রেও। যেমন মনে করো এই একটা বই আছে, এটার মধ্যে কিন্তু তরঙ্গ সৃষ্টি হবে। মনে করো এখানে তুমি যদি ধাক্কা দাও, তাহলে এই মাথা অব্দি এই তরঙ্গটা কিন্তু চলে আসবে। কিভাবে চলে আসবে? সেটা এরকম করে চলে আসবে, এরকম করে বেঁকে গিয়ে কি হবে, এখানে আসবে। ঠিক আছে? যে কোনো কঠিন বস্তুর ক্ষেত্রে এরকম তরঙ্গ সৃষ্টি হয়। তো লিকুইডের ক্ষেত্রে এটা দেখতে ভালো মনে হয়। যেমন কোনো যদি পুকুর টুকুরের মধ্যে কোনো কিছু ফেলো, তাহলে তুমি দেখবে একটা তরঙ্গ সৃষ্টি হচ্ছে, একটা ওয়েভের মতো আসছে বা ঢেউ আসছে। তো এখানে শুধুমাত্র একটা আসে না, অনেকগুলো তরঙ্গ আসে। ঠিক আছে? তো এটা কি সৃষ্টি হয়? কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে এরকমই হয়। যেমন আমাদের, তোমরা হয়তো জানো না, তো আমাদের যে পৃথিবীটা আছে, উপরের যে ক্রাস্টটা আছে, ঠিক আছে, আমাদের উপরের যে অংশটা আছে পৃথিবী, তো সেটা অনেকগুলো প্লেটে বিভাগ করা আছে। যেমন এখানে দেখো একটা প্লেট, এই যে দেখো একটা প্লেট, এটা বিভিন্ন আলাদা আলাদা প্লেটে উপরের অংশটা কি করা আছে। তো অনেক সময় কি হয়, এই একটা প্লেট আর একটা প্লেটের মধ্যে গিয়ে এরকম ধাক্কা লাগে। যেমন মনে করো একটা বই নিলাম আমি, আর একটা বই নিলাম, ঠিক আছে, তো দুটোর মধ্যে কি হবে, মনে করো একটা প্লেট, এটা একটা প্লেট, দুটো কি লাগতে হবে, ধাক্কা লাগবে, তখন কি সৃষ্টি হবে, এখানে একটা বাড়ি হবে, একটা ওয়েব সৃষ্টি হবে, এখান থেকে ওয়েবটা সৃষ্টি হবে। মনে করো এখানে বাড়ি লাগলো একটা ওয়েবের সঙ্গে, তখন লাস্ট মাথা অব্দি কি হবে, ওই বাড়িটা চলে আসবে বা তরঙ্গটা চলে আসবে। তোমরা এখানে অব্দি অনুভব করতে পারবে যেখানে কি হয়েছে, ধাক্কা লেগেছিল। তো এরকমই এটাকেই তরঙ্গ বলা হয়। তো এটাকে ভূমিকম্পের তরঙ্গ বলে। ঠিক আছে? ভূমিকম্প তখনই হয় যখন এরকম মনে করো একটা প্লেট আছে, এই প্লেটটা এই প্লেটের সঙ্গে ধাক্কা লাগবে, তখন কি সৃষ্টি হবে, ভূমিকম্প সৃষ্টি হবে। ঠিক আছে? তো মনে করো এখানে একটা প্লেট আছে, এই প্লেটের সঙ্গে এই প্লেটে ধাক্কা লাগলে কি হবে, ভূমিকম্প সৃষ্টি হবে। এবং তখন এই যে ধাক্কাটা মনে করো পয়েন্ট আছে, যেমন এটা এখানে দেখানো হয়েছে, মনে করো এখানে একটা প্লেট ছিল, এখানে একটা প্লেট ছিল, যে ধাক্কা লেগেছে। আর এটা ভূমিকম্পের উৎপত্তি স্থল বলতে পারে। এটা কি বলে, ভূমিকম্পের উৎপত্তি স্থল, যেখানে ধাক্কাটা লাগে। এবং এখান থেকে একটা ওয়েভ বা একটা কাঁপুনি সৃষ্টি হবে, যেটা তুমি এখানে অনুভব করতে পারবে, এখানে অনুভব করতে পারবে। এবং এই কাঁপুনিটা শুধুমাত্র এখানে এখানে না, তুমি এই মাথা অব্দি অনুভব করতে পারবে, এই ওয়েভটা। তো এটাকে, এই ওয়েভটাকে কি বলে, তরঙ্গ বলে। তো ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে। তো পৃথিবীর ভেতরে কি আছে সেটা জানতে হলে, জানার জন্য মানুষের বৈজ্ঞানিকরা যে আছে, ভূমিকম্পের তরঙ্গকে কি করেছে, ব্যবহার করেছে। তো আমরা কিভাবে এটা ব্যবহার করতে পারি? মনে করো এই একটা তরঙ্গ এখানে সৃষ্টি হয়েছে। তো এই তরঙ্গ তুমি যদি এই মাথায় পর্যবেক্ষণ করো, যদি মাঝে কোনো কি থাকে, মনে করো এই পাথরটা এখানে আছে, তুমি এখান থেকে দাঁড়িয়ে দেখবে তরঙ্গ কিন্তু পুরোটা পাথরটাকে বাধাপ্রাপ্ত হবে। তরঙ্গটা কি হবে, বাধায় প্রাপ্ত হয়ে, এবং এদিক দিয়ে কিছুটা তরঙ্গ চলে যাবে, এদিক দিয়ে চলে যাবে। তো এখানে যে দাঁড়িয়ে আছে, সে তরঙ্গটাকে এখানে ওই জায়গাটুকু তরঙ্গ দেখতে পারবে না। তার মানে সে বুঝে যাবে যে এখানে কোনো পাথর ছিল, যার কারণে এই যে ওয়েভটা আছে, ওই পাথরটাকে কি করে দিয়েছে, আটকে দিয়েছে। তাই না? এরকমই মনে করো এখানে তরঙ্গটা সৃষ্টি হয়েছে, ভূমিকম্পের যে ওয়েভের তরঙ্গটা। তো বিজ্ঞানীরা মনে করো এখানে একজন দাঁড়িয়ে আছে, এখানে একজন দাঁড়িয়ে আছে। তো তারা এখানে বুঝতে পারবে যে কিন্তু ঠিকঠাক ভাবেই আসছে। কিন্তু এখানে দাঁড়িয়ে দেখবে মাঝের যে তরঙ্গটা আছে, কিছুর মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে আসছে, কিছুটা কম আসছে তরঙ্গটা। তো তারা এভাবে বুঝতে পারে যে ভিতরেটা কি আছে, এই ওয়েভের মাধ্যমে তারা বুঝতে পারে। তো তরঙ্গগুলো বিভিন্ন ধরনের পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় কখনো দীর্ঘ, কখনো ক্ষুদ্র, আবার কখনো দ্রুত বা ধীর গতি সম্পন্ন হয়। ঠিক আছে? মনে করো এখানে তরঙ্গটা যদি কোনো বাধা প্রাপ্ত না হয়, তাহলে কি হবে, প্রচুর গতিতে যাবে। মনে করো এখানে দেখো দেখো তরঙ্গগুলো কোনো বাধা নেই, তাহলে দ্রুত গতিতে কি আসবে, এই যে ওয়েভটা আছে বা ঢেউটা আছে চলে আসবে। কিন্তু এখানে যদি, এখানে দেখো পাথর অনেকগুলো আছে, তো এখানে বাধা প্রাপ্ত হলে কি হবে, ওয়েভটা যেতে পারবে না, ওয়েভটা এখানে আটকে যাবে। তাই না? তারপর এখানে থেকে বুঝতে পারবে, এখানে যদি কোনো লোক থাকে বা কোনো বৈজ্ঞানিক থাকে, তাহলে বুঝবে যে এখানে কোনো কি ছিল, পাথর ছিল। যদি এখানে দেখে বোঝা যাচ্ছে যে পাথর ছিল, তো বোঝা যাবে বেসিক্যালি এখানে দাঁড়িয়ে যে কোনো বাধা ছিল, যেখানে কি হয়েছে, তরঙ্গটা বাধাপ্রাপ্ত হয়েছে। এমনই এখানে যেমন মনে করো কি আছে, এখানে একটা তরঙ্গ হলো, এখানে তরঙ্গটা সৃষ্টি হলো এভাবে। যখন তরঙ্গটা সৃষ্টি হলো, যদি কোনো অন্য কোনো পদার্থ আসে, কঠিন পদার্থ আসে, তাহলে তরঙ্গটা কি হবে, বাধাপ্রাপ্ত হবে। তো এখানে থেকে তোমরা বুঝতে পারবে যে এখানে কোনো কিছু, এমন কোনো পদার্থ আছে
যেখানে কি হয়েছে, এই তরঙ্গটা বাধাপ্রাপ্ত হয়েছে এবং তারপরে এখানে এসেছে। তো এভাবে আমরা কি বুঝতে পারি, পৃথিবীর ভিতরে কি আছে সেটা বুঝতে পারি। আমরা কিন্তু কোনোদিনও গর্ত খুঁড়ে অত দূর যাওয়া সম্ভবই হয়নি। আমি আগের পর্বতে বলেছিলাম যে আমরা কতটুকু গভীরে যেতে পেরেছি গর্ত বা খনন করে, অত গভীরে কিন্তু যাওয়া সম্ভব হয়নি যে বুঝবো ভিতরে কি আছে। আমরা কিভাবে বুঝতে পারি, তরঙ্গের মাধ্যমে বুঝতে পারি। ঠিক আছে, তো তরঙ্গ দুই রকমের এখানে তোমাদের দেওয়া আছে বইতে, আরো আরো এক রকমের হয় তরঙ্গ। পি তরঙ্গ কোনটা, মনে করো এখানে একটা পুকুর আছে, তো পুকুরের মধ্যে যদি তুমি কোনো পাথর ফেলো, তাহলে প্রথমে যে ঢেউটা আসবে, যে প্রথমে একটা ঢেউ আসছে দেখো, এটাকে আমরা নাম দিতে পারি পি তরঙ্গ। তারপরে ঢেউ এস তরঙ্গ। এভাবে আমরা তরঙ্গকে মাপি। তো এটা তো পুকুরের ক্ষেত্রে চলে গেল। ভূমিকম্পের ক্ষেত্রে দুটো প্লেট যখন একসাথে ধাক্কা খাবে, তো প্রথমে যে ঝাঁকুনিটা বা প্রথমে যে কাঁপুনিটা বা তরঙ্গটা সৃষ্টি হবে, সেটাকে বলা হয় পি তরঙ্গ। তো প্রথমে দেখো ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে, সেটা তো বললাম আমরা। তো ক্ষুদ্র আবার কখনো দ্রুত বা ধীর গতি সম্পন্ন তরঙ্গগুলো পিএস ভূ অভ্যন্তর দিয়ে কোথাও কি গতিতে যাচ্ছে, কিভাবে অভিমুখ পাল্টাচ্ছে, অভিমুখ মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। কোনো জায়গায় গিয়ে মনে করো এখানের দিকে যাচ্ছিল তরঙ্গটা, কিন্তু এখানে তো কি আছে, প্রচুর পরিমাণে তোমাদের শক্ত বা চাপ বিশিষ্ট, এখানে আমরা পড়েছিলাম কেন্দ্রের মধ্যে প্রচুর চাপ থাকে। ঠিক আছে, এটা প্রচন্ড ভারী এলাকা থাকতে বলতে বলতে পারো। তো এখানে তরঙ্গটা না গিয়ে একটু গতিবেগ চেঞ্জ করে নিয়ে অনেক সময়, তো এই গতিবেগ যদি চেঞ্জ বা তার জায়গাটা চেঞ্জ করে নেয়, বা গতিবেগ যে স্পিডে যাচ্ছিল স্পিডটা এখানে একটু কমে যাবে, অন্য স্পিডে চলে যাবে। তো এই যে স্পিডটা যে চেঞ্জ করে নেয়, ঠিক আছে, পাল্টাচ্ছে, এইসব দেখে অভ্যন্তরের পৃথিবীর অভ্যন্তর অভ্যন্তর মানে ভেতরের কথা সম্পর্কে তথ্য দেয়। তো এগুলো আমাদের ভিতরের কথা সম্পর্কে কি দেয়, তথ্য দেয়। ভূমিকম্পের পি তরঙ্গ ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে। ঠিক আছে, যে প্রথমে যে তরঙ্গটা সৃষ্টি হয় পি তরঙ্গ, সেটা যে কোনো তরঙ্গের মধ্যে দিয়ে যে কোনো মাধ্যম দিয়ে যেতে পারে। ঠিক আছে, ওর জন্য তরলের দরকার নেই, তরলের মধ্যে দিয়ে যেতে পারবে, কঠিনের মধ্যে দিয়ে যেতে পারবে। তারপরে তোমাদের হলো কি কিসের মধ্যে দিয়ে যেতে পারবে, তরল, কঠিন এবং অন্য যে গ্যাসের মধ্যে দিয়েও যেতে পারবে। যে গ্যাসের মধ্যে দিয়েও আমাদের কথাগুলো গ্যাসের মধ্যে দিয়ে তরঙ্গ হিসেবে যায়। তো সব মাধ্যমে কি যেতে পারে, পি তরঙ্গ যেতে পারবে। কঠিন পদার্থ প্রচুর বেশি কঠিন হলেও তার মধ্যে দিয়েও যেতে পারবে। কিন্তু এস তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যম দিয়ে মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না। তো এস তরলে কি হতে পারে না, অর্ধতরলের মধ্যে দিয়ে যেতে পারে না। মনে করো যে এখানে যে ওয়েভটা আছে এস তরঙ্গ, কিন্তু কঠিন আছে, অর্ধতরলের মধ্যে দিয়ে করতে পারবে না, প্রবাহিত হতে পারবে না। কিন্তু পি তরঙ্গ কঠিন এবং অর্ধতরল প্রত্যেকটার মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। ঠিক আছে, পি তরঙ্গ। পি তরঙ্গ মানে প্রাইমারি প্রাইমারি ওয়েভও বলা হয়, আর এস তরঙ্গ মানে সেকেন্ডারি ওয়েভ বলে। ঠিক আছে, তো নেক্সট দেখি কি বলেছে। আচ্ছা, এটা তো গেল তরঙ্গের মাধ্যমে আমরা পৃথিবীর ভেতরে কি আছে সেটা কিভাবে জানতে পারবো। এখন অনেক সময় কি হয়, আমরা অনেক সময় তোমরা হয়তো আগ্নেয় পর্বত দেখেছো, যার মধ্যে কি হয়, অনেক সময় ম্যাগমা বেরোতে হতে দেখেছো। এরকম দেখো ম্যাগমা বাইরে বেরোতে দেখেছো অনেক সময়, মুভি টুভিতে বা টিভিতে দেখেছো হয়তো, কেউ প্রত্যক্ষভাবে দেখতে পারো। তো ম্যাগমা বের হয়, তো এগুলাকে স্টাডি করো। পৃথিবী এটা অ্যাকচুয়ালি পৃথিবীর নিচে থেকেই বেরোচ্ছে যেহেতু, তো এটাকে স্টাডি করে বা এটার সাথে পড়াশোনা গবেষণা করে বৈজ্ঞানিকরা পৃথিবীর নিচে কি আছে সেই সম্বন্ধে ধারণা পেয়েছে। ঠিক আছে, তো এখানে বলেছে দেখো বর্তমান পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি খুব সাহায্য করেছে। এই ভূমিকম্পের তরঙ্গগুলো গতিবিধি কিভাবে যাচ্ছে, কিভাবে যাচ্ছে না, কোনটার মধ্যে কি আটকে যাচ্ছে, কত গতি কেন, গতিবেগ কেন চেঞ্জ হচ্ছে, এটার মধ্যে জানতে পেরেছে। আর কি জানতে পেরেছে, ভূমিকম্প তরঙ্গ এবং আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বেরোনো লাভা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরের পর্যন্ত 3টি স্তরের সন্ধান পেয়েছে। তো এগুলো স্টাডি করে, এগুলো সম্বন্ধে জেনে, ঠিক আছে, যে তরঙ্গর মাধ্যমে, তারপরে হলো তোমার এই লাভা বা এই ম্যাগমার মাধ্যমে তারা এসব স্টাডি করে কি জানতে পেরেছে, 3টি স্তরের কথা জানতে পেরেছে। যে পৃথিবীর 3টে স্তরে আছে। যেমন 3টি স্তরের নাম কি, সবার প্রথম স্তরের নাম হলো ভূত্বক। ভূত্বক মানে যে এই উপরের স্তরটা যেটার মধ্যে আমরা থাকি, যার উপরে আমরা থাকি, এটাকে বলে ভূস্তর। এই যে এতটুকু এই বলতে পারো ভূস্তর। ঠিক আছে, সরি ভূত্বক। ঠিক আছে, তো ভূত্বক আছে। আর এই যে পরেরটা এটাকে বলে গুরুমণ্ডল। এই ভূত্বককে ক্রাস্ট বলে ইংলিশে। ঠিক আছে, এটাকে কি বলে, ক্রাস্ট। এটা গুরুমণ্ডল, এটাকে মেন্টাল বলা হয়। এবং আর ভেতরের স্তরটা কথা বলতে পারি, যেটার নাম হলো কোর, বা এটাকে বলা হয় তোমার কেন্দ্রমণ্ডল। কি বলে এটাকে, কেন্দ্রমণ্ডল, বা ইংলিশে বলে কোর। ঠিক আছে, তো 3টি স্তরের কথা অনেক জানতে পেরেছে বৈজ্ঞানিকরা। ঠিক আছে, কি স্টাডি করে, আমাদের ভূতরঙ্গ স্টাডি করে, এবং সরি ভূমিকম্প তরঙ্গ স্টাডি করে, এবং তোমার হলো কি তোমাদের জ্বালামুখের যে আগ্নেয়গিরির যে এরকম জ্বালামুখ বেরোয় না, এই লাভা পর্যবেক্ষণ করে জানতে পেরেছে। ঠিক আছে, তো প্রথমে এটা কি হলো, কি কি স্তরের নাম আমি একটু রিপিট করে দিই। এই একটা স্তর যেটাকে বলা হয় কেন্দ্রমণ্ডল, এটা হলো গুরুমণ্ডল, আর এটা হলো গিয়ে ভূত্বক। ঠিক আছে, তো দেখো 3টির নাম এখানে দেওয়া আছে, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, ভূত্বক। তারপরে আচ্ছা, কতটুক কোনটা, কতটুক আমাদের একটু আইডিয়া নিতে হবে। তো সবার প্রথমে যে আছে ভূত্বক, সেটাকে তুমি যদি তুলনা করো একটা আপেল পৃথিবীকে ধরো, তাহলে যে আপেলের যে উপরে যে হালকা পাতলা যে স্তর হয়, চোকলাটার যে স্তরটা হয়, সেই চোকলা বলতে পারো কেন্দ্রমণ্ডল। মানে খুব কম জায়গা জুড়ে আছে। যেমন তোমরা এখানে যদি আমি ছবিতে দেখাই, এই যে এইটুকু জায়গা জুড়ে কি আছে তোমার, এটাকে বলে উপরে ভূত্বক। ঠিক আছে, এটা কি বলে, ভূত্বক। আর তার নিচে যে বেশি প্রচুর জায়গা জুড়ে দেখছো তুমি লাল কালারের, এটাকে বলা হয় তোমার গুরুমণ্ডল। আর এটা আমি বলে রাখি, এটা অর্ধতরল অবস্থায় আছে বা তরল অবস্থায় আছে। ঠিক আছে, অর্ধতরল, প্রচন্ড গরম এবং চাপে গ্যাসে প্রচুর পরিমাণে তরল অবস্থায় এটা কি আছে, আছে। ঠিক আছে, আচ্ছা, তো মহাসাগরের নিচে ভূত্বকের গড়ে, আর এটা আমি বলে দিই, মহাসাগর যে দেখছো তুমি,
এখানে উচ্চতাটা আবার কম, এখানে আবার দেখবে কম একটু আছে। এই যে এখানে যে উপরে গ্রিন কালারের দেখছো, এটা শুধুমাত্র মহাদেশীয় বা আমাদের যেখানে স্থলভাগ আছে সেখানে এই স্তরটা দেখা যায়। সমুদ্রের নিচে কিন্তু আবার এই স্তরটা নেই, সমুদ্রের নিচে এটা আবার খালি থাকে। এখানে থাকে সীমা নামে একটা কি থাকে তোমাদের স্তর থাকে, ঠিক আছে, একটু অল্প থাকে। তো ভূত্বকের গড় 5 কিমি ও মহাদেশের নিচে গড় 60 কিমি গভীর। তো এখান থেকে যে এত দূরত্ব দেখছো এটা 60 কিমি। এটা কত কিমি? 60 কিমি। আর তোমার যে এই এটা তো হলো তোমাদের স্থলভাগে এটা। আর তোমাদের যে সমুদ্র দেখছো, সমুদ্র এটা মাত্র 5 কিমি, মানে এটা খুবই কম। ঠিক আছে। তো 5 কিমি আছে তোমার হলো কি, তোমার ভূত্বকের গড়ে 5 কিমি মহাসাগরের নিচে যেটা। আর তোমার আছে হলো গিয়ে 60 কিমি কোনটা? মহাদেশের নিচে যেটা। এই মহাদেশ বা স্থলভাগের নিচে এটা কত? 60 কিমি। আর ওটা 5 কিমি। এই স্তর তুলনায় ভারী, ঠিক আছে। আচ্ছা, আগে একটু প্রথমে থেকে বলে নিই। মহাসাগরের নিচে প্রথমত সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি স্তরটি সীমা। তো মহাসাগরের নিচে যে স্তরটা আছে সেটা সিলিকন আছে আর ম্যাগনেসিয়াম। যে এই যে স্তরটা দেখছো, এই স্তরে কি ম্যাটেরিয়াল আছে? সিলিকন। আর এটা কি আছে? ম্যাগনেসিয়াম। তো দুটাকে একবার হয় সিলিকনের সি নিয়ে নিলাম, সিলিকন, আর ম্যাগনেসিয়াম এমজি নিয়ে নিলাম, এটার নাম হয়ে গেল সি মা, সীমা। তো এটার নাম বলা হয় সীমা। এর জন্য এখানে যে স্তরটা তুমি দেখছো এটার নাম সীমা। এটা কিন্তু আমাদের মহাদেশের নিচেও আছে, কিন্তু এই সীমার উপরে আবার আরেকটা স্তর আছে যেটাকে বলা হয় সিয়াল, ঠিক আছে। এই স্তরটা একটু হালকা হয়, ঠিক আছে। এটা কি দিয়ে তৈরি হয়? সিয়াল এসেছে, সিলিকন থাকে এটার মধ্যে, আবার অ্যালুমিনিয়ামও থাকে এটার মধ্যে, এবং আর কি থাকে? সিলিকন আর অ্যালুমিনিয়াম থাকে, ঠিক আছে। তো এটাকে বলা হয় সিয়াল। কিন্তু তাহলে সি আর অ্যালুমিনিয়ামের আল, তো সিয়াল দিয়ে তৈরি হয়েছে এই যে মহাদেশের উপরে স্তরটা। এই স্তরটা কিন্তু সমুদ্রের মধ্যে নেই, ঠিক আছে। এখানে শুধুমাত্র কি যে সীমা স্তরটা স্তরটা আছে। একটু এটা মুছে আবার ভালো করে দেখাচ্ছি। জাম হয়ে গেল জায়গাটা। আচ্ছা, তাহলে আমরা দেখলাম সিয়াল এবং সীমা কি। তাহলে সীমা সীমা কি, যেটা তোমাদের এখানে এই যে স্তরটা এটাকে বলা হয় সীমা, ঠিক আছে। আর তার উপরে যেটা আছে সেটাকে বলা হয় সিয়াল, এটাকে কি বলে? সিয়াল। তো এই পদার্থগুলো কি হয়? হালকা হয়, হালকা হয়। আর গ্রানাইট জাতীয় জাতীয় আগ্নেয় শিলা এই স্তর গঠন করেছে। তো সিয়ালটা কি দিয়ে তৈরি করেছে? গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা। এই স্তর সীমার চেয়ে হালকা এবং একটানা নয়, ঠিক আছে। সমুদ্রের নিচে এই স্তর অনুপস্থিত। সমুদ্রের নিচে এই স্তর কি নেই? নেই। সিয়ালটা সমুদ্রের নিচে নেই। সেটা শুধুমাত্র সীমা আছে। এখানে সমুদ্রের নিচে শুধুমাত্র কি আছে? সীমা দেখছো, এই যে দেখো কালারটায় সীমা আছে। আর গ্রিন কালার জন্য দেখতে পাচ্ছ এটা শুধুমাত্র মহাদেশের ক্ষেত্রে আছে, অনুপস্থিত। সীমা বা মহাসাগরীয় ভূত্বকের উপরে শিয়াল অবস্থিত হয়েছে। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে বাইরের এই স্তর অত্যন্ত পাতলা ভূত্বকের শিলা নানা খনিজ সম্পদে সমৃদ্ধ। তো এই স্তরটা তোমরা দেখছো পুরো পৃথিবীর তুলনা করলে এটা খুব একটা পাতলা একটা স্তর, ঠিক আছে। যদিও এখানে অনেকটা মোটা করে দেখানো হয়েছে, কিন্তু অতটাও মোটা নয়। এখানে বোঝানোর স্বার্থে দুটো ভাগে ভাগ করতে হবে, তাই একটু মোটা করে দেওয়া আছে। তুমি যদি তুলনা করো, রিয়েল তুলনা করতে পারো এই আপেলের সঙ্গে। আপেলটার যে চোকলাটা আছে, ওপরে যে লাল কালারের যে চোকলাটা তুমি দেখো, ওইটা কি বলতে পারো ভূত্বক। আর মাঝখানে যেটা আছে সেটা হলো ম্যাগমা, ঠিক আছে। আর আর এই ম্যাগমাটা কিন্তু আবার অর্ধতরল অবস্থায় আছে, ঠিক আছে। তো ভূত্বকের একেবারে উপরে আছে মাটি। ভূত্বকটা আছে তার উপরে একদম আছে মাটি, যেটা আমরা অবশ্যই আমরা দেখতে পাই মাটি। তো ভূত্বকের বেশিরভাগ অংশ 47% জুড়ে আছে অক্সিজেন। ভূত্বকের যতটুকু অংশ আছে তার মধ্যে বেশিরভাগই কি আছে? অক্সিজেন আছে এখানে অবস্থান করেছে। বায়ুমণ্ডলের চেয়ে অনেক বেশি অক্সিজেন পৃথিবীর ভূত্বকের সঙ্গে নানা রাসায়নিক অবস্থানে মিশে আছে। ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হলো সিলিকন। ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান সিলিকন। পরেরটা দেখা যাক। আচ্ছা, ভূত্বক ছাড়িয়ে পৃথিবীর অভ্যন্তরে প্রায় 2900 কিমি পর্যন্ত এই ঘনত্বযুক্ত স্তরকে বলা হয় গুরুমণ্ডল বা মেন্টাল, যেটা আমরা একটু আগে বললাম। এর উষ্ণতা কত? 2000 ডিগ্রি সেলসিয়াস। এই যে স্তরটা দেখছো তুমি, ঠিক আছে, এটা ইসে কত তোমার 2000 ডিগ্রি সেলসিয়াস থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস, মানে প্রচন্ড উত্তপ্ত, প্রচন্ড উত্তপ্ত। এখানে যা কিছু আছে সবকিছু গলে, এবং তুমি বলতে পারো একদম লিকুইড বা অর্ধতরল অবস্থায় আছে, এতটা উত্তপ্ত জায়গা আছে এখানে, ঠিক আছে। তো এটার নাম কি? গুরুমণ্ডল। এটার নাম কি দিলাম আমরা? গুরুমণ্ডল, যেটা আমরা আগেও পড়েছি। আর ঘনত্বযুক্ত স্তর মানে প্রচুর ঘন ঘন ঘনত্বযুক্ত। আমাদের যে উপরের স্তরটা আছে তার থেকে ঘন কোথায়? এখানে আছে। এটা ডিগ্রি তাপমাত্রা তোমরা দেখলে। আচ্ছা, পদার্থের ঘনত্ব কত? 3.4 থেকে 5.6 গ্রাম ঘন সেমি হয়ে যায় এটার ঘনত্ব, ঠিক আছে। আর এটার তোমার যে কত কিমি জুড়ে আছে? 2900, ঠিক আছে। এখানে যে কত কিমি জুড়ে আছে? 2900 কিমি জুড়ে আছে, ঠিক আছে, এই জায়গাটা। আচ্ছা, এই স্তরের প্রধান উপাদান হলো লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম ও সিলিকন। তো ভূমণ্ডলের 30 থেকে 70 কিমি পর্যন্ত অংশ ক্রোমিয়াম, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম প্রধানত দেখা যায়। এসব পদার্থগুলি এখানে দেখা যায়। এটি হলো প্রোফেসিমা। এগুলো নামগুলো এখান থেকে নেওয়া হয়েছে, যেমন ক্রোমিয়ামের সিআর, লোহার এফি বা লোহাকে আমরা ফেরাসও বলি, তাই না? তো ফেরাসের থেকে এফিটা নেওয়া হয়েছে, সিলিকনের এসআই সি নেওয়া হয়েছে, ম্যাগনেসিয়ামের এমজি নেওয়া হয়েছে, প্রধানত দেখা যায়। এটি হলো প্রোফেসিমা। তো পে সীমা, ঠিক আছে। এভাবে পুরো নাম কি হলো? প্রোফেসিমা স্তর। এটার নাম হলো প্রোফেসিমা স্তর, ঠিক আছে। আর গুরুমণ্ডলের 700 থেকে 2900 কিমি পর্যন্ত অংশে নিকেল, লোহা,
সিলিকন, ম্যাগনেসিয়াম এবং অধিক্যের জন্য এই স্তর হলো নিফেসিমা। ঠিক আছে, তো উপরের স্তর এই যে তুমি যেমন একটু বললাম আমি গুরুমণ্ডল, এটাকে আবার কিন্তু পার্টে ভাগ করা হয়েছে। ঠিক আছে, উপরের স্তরে যে গুরুমণ্ডল দেখছো, এই উপরের স্তরটার মধ্যে বিভিন্ন রকমের তোমার পদার্থের প্রাধান্য দেখা যায়, আর এদিকে নিচের স্তরটা আবার বিভিন্ন রকমের পদার্থের পার্থক্য দেখা যায়। তার জন্য দুটাকে আলাদা নাম দেওয়া হয়েছে আবার। ঠিক আছে, প্রথমটা বলা হচ্ছে প্রোফেসিমা, এবং নিচের যেটার মধ্যে আলাদা ধরনের তোমার পদার্থ দেখা গেছে সেটার নাম দেওয়া হচ্ছে তোমার নিফেসিমা। ঠিক আছে, আর উপরেরটার তুলনায় নিচেরটার যে ঘনত্ব বেশি, এবং এখানে প্রচুর পরিমাণে কি বলতে পারো, প্রচুর পরিমাণে আছে। তো প্রচুর পরিমাণে ডেন্সিটি প্রচুর বেশি, এখানে বেশি ঘনত্বটা প্রচুর বেশি আছে। ঠিক আছে, আচ্ছা, তো আজকে এখানেই রাখছি। পরে আরো একটা পার্টে আমাকে এটা শেষ করতে হবে, নাহলে ভিডিওটা প্রচন্ড লম্বা হয়ে যাবে। আর প্রথম পর্বটা তুমি যদি না দিয়ে দেখে থাকো, তাহলে কমেন্ট সেকশনে পেয়ে যাবে এটার লিঙ্ক। ঠিক আছে, আর থার্ড পার্টে আমরা এই চ্যাপ্টারটাকে শেষ করে দিব। ঠিক আছে, তো আজকের জন্য এখানেই রাখছি। ততক্ষণের জন্য ভিডিওটাকে লাইক করে দাও, আর একটা সাবস্ক্রাইব করে দাও। অল দ্য বেস্ট।